খবর শুনছেন হুগলি নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, জাহাজ ডুবছে, ইঁদুররা পালাচ্ছে, জাহাজের ক্যাপ্টেনের কি হবে? দিলীপের মোক্ষম নিশানা দেখুন। এবার নবান্ন অভিযান 2, বিরাট কাণ্ড ঘটাতে চলেছে ছাত্র সমাজ। ঘুম উড়ল সরকারের, রিপুন বোরা ফিরলেন কংগ্রেসে, অসমে তৃণমূলে বড় ভাঙন। অধীর চৌধুরীর গন্ডার মন্তব্য, তৃণমূল ও মমতার বিরুদ্ধে তীব্র আক্রমণ। সিভিক ভলেন্টিয়ারের জন্য রাজ্যের বড় সিদ্ধান্ত। উত্তাল হয়ে উঠবে সমুদ্র, 60 কিলোমিটার বেগে বইবে ঝড়, 6 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি। আসছে বিস্তারিত খবরে। আজ একটা বড় উইকেট পড়েছে তৃণমূলের। জহর সরকার সরাসরি চিঠি পাঠিয়ে পদত্যাগ করেছেন। তৃণমূলের অনেকেই পদ না ছেড়ে বিপ্লব করছে। যখন মাঝ সমুদ্রে জাহাজ ডোবে তখন সবাই পালায়, একমাত্র জাহাজের ক্যাপ্টেনের সলিল সমাধি হয়। তৃণমূলের জাহাজের ক্যাপ্টেনের কি হবে? আরজিকর ঘটনার প্রতিবাদে ফুঁসছে গোটা বাংলা। গত 27 আগস্ট মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। জাতীয় পতাকা হাতে নিয়ে রাজপথে নেমে শুরু হয়েছে প্রতিবাদ। এদিকে ছাত্র সমাজের ডাকা আন্দোলনে পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষে ধুন্ধুমার বাদে আহত হন দুপক্ষেরই বহুজন। এরপর এই ঘটনায় জল গড়ায় হাইকোর্টে, বিস্তর জল ঘোলা হয়। এদিকে শোনা যাচ্ছে নবান্ন কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে ফের একবার ছাত্র সমাজ এক নয়া অভিযানের ডাক দিতে চলেছে। শুক্রবার নবান্ন অভিযানে ছাত্র সমাজের অন্যতম মুখ শুভঙ্কর হালদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। তিনি জানান, আরজিকরের প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তাদের আন্দোলন যেভাবে চলছে সেভাবেই চলবে। স্পষ্ট করেই তিনি বলেন, আগস্টের পর সেপ্টেম্বরেও নয়া অভিযানে নামবেন তারা, আর পুজোর পর আরো ঝাঁঝ বাড়বে তাদের প্রতিবাদ কর্মসূচির। সংবাদ মাধ্যমের সামনে শুভঙ্কর বলেন, পরিকল্পনা চলছে আমাদের, পুজোর আগেই আমরা দ্বিতীয় অভিযানে নামবো। খুব শীঘ্রই সবটা সকলে জানতে পারবেন। 27 আগস্ট ঘটনার দিন কলেজ স্কোয়ার এবং সাঁতরাগাছি দুটি জায়গা থেকে মিছিল বের করে ছাত্র সমাজ। সেই অভিযান ঘিরে দফায় দফায় পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। নবান্ন অভিযানে পুলিশি অনুমতি না থাকা সত্ত্বেও মিছিল জমায়েত করা হয়েছে, যার জেরে অশান্তি সৃষ্টি হয়। এই যুক্তিতে ঘটনার দিন সন্ধ্যায় এই প্রতিবাদ মিছিলের আহ্বায়ক সায়ন লাহিড়ীকে গ্রেফতার করে পুলিশ। পরে যদিও হাইকোর্টের নির্দেশে ছাড়া পান তিনি। গোটা ঘটনা প্রসঙ্গে এদিন শুভঙ্কর বলেন, সেদিন যে আমরা কোনো অন্যায় করিনি তা আদালতের পর্যবেক্ষণেই স্পষ্ট। মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে আমরা আবার পথে নামবো। সেপ্টেম্বরেও একই ধরনের অভিযান হবে। তবে এবার শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের মানুষকে নিয়েও এই নবান্ন অভিযানের ইঙ্গিত দিয়েছেন শুভঙ্কর। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকারের তৃণমূল ত্যাগের দিনেই আরও একটি ধাক্কা। আসামে তৃণমূলে বড় ভাঙন। আগেই তৃণমূলের রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে দলত্যাগের কথা জানিয়েছিলেন রিপুন বোরা। তিনি ফিরলেন কংগ্রেসে। তার সঙ্গে তৃণমূলের অনেক নেতা নেত্রী কর্মী সমর্থকদের নিয়ে কংগ্রেসেই যোগ দিলেন। চড়াইদেওয়ে আজ কংগ্রেসের বর্ধিত এক্সিকিউটিভ কমিটির বৈঠক শুরুর আগে রিপুনরা কংগ্রেসে যোগ দেন। রিপুনকে স্বাগত জানান আসামের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং। বোরা বলেন, বিজেপির সরকারের অপশাসনে আসামের মানুষ বীতশ্রদ্ধ। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কংগ্রেসকে শক্তিশালী করব। ক্ষমতাসীন জোটের দুর্নীতি, সাম্প্রদায়িকতাকে আরো বেশি করে জনসাধারণের সামনে তুলে ধরতে হবে। তৃণমূলে বড় ভাঙন ধরিয়ে এদিন কংগ্রেস শক্তিশালী হলো। সেই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসামের প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বোরা, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া সহ নেতৃবৃন্দ। 2022 সালের এপ্রিলে তৃণমূলে যোগ দিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ রিপুন বোরা। রিপুন তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেন 1 সেপ্টেম্বর। 7 দিন পরে তিনি যোগ দিলেন কংগ্রেসে। তার কথায় আসামের মানুষ তৃণমূলকে গ্রহণ করেননি। তারা মনে করেন তৃণমূল পশ্চিমবঙ্গের আঞ্চলিক দল। বোরা এদিন বলেন, আমার কংগ্রেস ত্যাগ করার কারণ যাই হোক না কেন, ঘরে ফিরতে পেরে ভালো লাগছে। 2021 সালে আসামে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পরই বোরা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। 2026 সালে আসামে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে রিপুনের কংগ্রেসে ফেরা দলের মনোবল নিশ্চিতভাবেই যেমন বাড়ালো, তেমনই আসামে আরো অপ্রাসঙ্গিক হয়ে পড়ল তৃণমূল। রাজ্য কংগ্রেস সভাপতি
সভাপতি অধীর চৌধুরী তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেন, গন্ডারের মতো পশ্চিমবঙ্গের শাসকদের চামড়া মোটা হয়ে গিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত ডাক্তারদের আন্দোলন নিয়ে কোনো আলোচনায় বসেননি। অধীর চৌধুরী তার বক্তব্যে শাসক দলের বিরুদ্ধে জনগণের মৌলিক সমস্যাগুলির প্রতি অদৃশ্য মনোভাবের অভিযোগ করেছেন। তিনি মন্তব্য করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে আলোচনা না করে সমস্যাগুলির সমাধানে কোনো উদ্যোগ নেননি। জহর সরকার, সুখেন্দু শেখর রায় ও শান্তনু সেনের প্রশংসা করে অধীর বলেন, তাদের ভূমিকা এবং প্রতিবাদ প্রশংসনীয়। এই মন্তব্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নতুনভাবে জনগণের অসন্তোষকে তুলে ধরেছে এবং রাজনীতির মাঠে নতুন আলোচনার সূচনা করেছে। তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অধীর চৌধুরীর মন্তব্য রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির ওপর একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। রাজ্য সরকারকে এখন এই অভিযোগগুলির সঠিক উত্তর দিতে হবে এবং জনগণের সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে বারবার উঠছে দাদাগিরির অভিযোগ। আরজিকর ধর্ষণ ও হত্যাকাণ্ডে এক সিভিক ভলেন্টিয়ারের গ্রেফতারের পর প্রশাসনে অস্বস্তি আরও বেড়েছে। এই ঘটনার পরই রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের জন্য নয়া উদ্যোগ গ্রহণ করেছে। এবার তাদের আইন শৃঙ্খলা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সিভিক ভলেন্টিয়ারদের আইনি জ্ঞান ও শৃঙ্খলার পাঠ দেওয়া হবে। প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে তাদের আইন মেনে কাজ করা, শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্ব সঠিকভাবে পালন করা শেখানো। প্রশিক্ষণে নানান আইনের ধারা এবং তাদের দায়িত্ব কি কি এসব বিষয়ে শেখানো হবে। নবান্ন সূত্রের খবর অনুযায়ী জানুয়ারি মাস থেকে শুরু হতে পারে এই প্রশিক্ষণ। প্রাথমিকভাবে ৪৫ দিনের এই প্রশিক্ষণ চলবে। কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ উভয় সংস্থা থেকেই এই উদ্যোগ নেওয়া হবে। এই ঘটনার পর কলকাতা পুলিশ আরও কিছু কড়া পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন ডিউটিতে থাকাকালীন সিভিক ভলেন্টিয়ারদের মদ্যপানের অভিযোগ ব্যবস্থা নেওয়া এবং তাদের ব্যক্তিগত গাড়িতে পুলিশ স্টিকার ব্যবহার নিষিদ্ধ করা। আসছি আবহাওয়ার খবরে। পচা ভাদ্রের গরম থেকে কিছুটা রেহাই মিলবে। রবিবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দু এক পশলা বৃষ্টি হতে শুরু করেছে। সোমবার থেকে সেই বৃষ্টির দাপট কিছুটা বাড়বে। বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত। এটি উত্তর দিকে এগোচ্ছে। ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় এটি দীঘা ও পুরীর মাঝে সোমবার সন্ধ্যায় স্থলভাগে প্রবেশ করবে। এরপর পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। পরবর্তীতে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায় সরে যাবে। মৎস্যজীবীদের সতর্কবার্তা। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ৪০ থেকে ৫০, সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে মানা করা হয়েছে। দক্ষিণবঙ্গের সোমবার থেকে বৃষ্টি বাড়বে। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি, মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলায়। উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে সোমবার থেকে। বাতাসে জলীয় বাষ্প থাকায় উত্তরের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তিও হবে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই স্থানীয়ভাবে স্বল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রতিদিনই। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এই ৩ জেলাতে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতে। আজ এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো খবর নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন। ধন্যবাদ।